নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প কবর খাকি। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প কবর খাকি। অমাবস্যার ঘোর কালো অমনিশার অন্ধকারে ঢেকে গেছে চারিদিক। প্রকৃতি জুড়ে বর্তমানে শুধুই বিরাজ করছে নিকষ কালো নিশ্ছিদ্র গাঢ় অন্ধকার। সেই অন্ধকারের মাত্রা এতটাই বেশি যে মাত্র কয়েক হাত তফাতে থাকা কোনো কিছুই যেন দৃষ্টিগোচর হয় না। পরিবেশ অদ্ভুত অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। কোথাও বিন্দু মাত্র কোনো শব্দ হচ্ছে না। বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ের পূর্বে ঠিক যেরকম প্রকৃতি থমথমে হয়ে ওঠে, এ যেন ঠিক তাই। সাংঘাতিক ভয়ানক কোনো এক অশনি ঝঞ্ঝা বুঝি ভয়ানক দানবের মতো আছড়ে পড়তে চলেছে বিলাসপুর গ্রামের ওপর। রাত্রি এখন গভীর। অমাবস্যা তিথির কারণে আকাশের বুকে চাঁদ ওঠেনি, তাই সমগ্র চরাচর জুড়ে বর্তমানে শুধুই অন্ধকারের রাজত্ব। কেবলমাত্র অতীব ক্ষুদ্র থেকে মাঝারি কতগুলি নিষ্প্রভ নক্ষত্র যেন বহু কষ্টে শত আলোকবর্ষ দূর থেকে মুখ তুলে তাকিয়েছে কোনো রকমে। এই এতক্ষণে চালতা গাছের মগডালের ওপর থেকে একটা ছোট কালো রঙের কালো প্যাঁচা কর্কশ সরে ডেকে উঠল। আর সাথে সাথে সমগ্র প্রকৃতির নীরবতা মুহূর্তের মধ্যে খান খান হয়ে গেল। বিলাসপুর গ্রামের ঠিক বাইরের প্রধান রাস্তা লাগোয়া যে পরিত্যক্ত জমি রয়েছে, সেই জমির দিকে হন্তথন্ত হয়ে এগিয়ে আসছে কেউ। বাম হাতে তার একটি ঝোলা এবং ডান হাতে তার একটি মাটি কোপানোর যন্ত্র। চাঁদের আলো একেবারেই না থাকার কারণে তার মুখমণ্ডল সঠিকভাবে বোঝা না গেলেও দেহের গঠন দেখে বোঝা যায় যে সে কোনো এক পুরুষ মানুষ। বিলাসপুর গ্রামের সেই পরিত্যক্ত মাঠের মধ্যে একটি বিশেষ জায়গায় এসে থমকে দাঁড়ালো সেই ছায়ামূর্তি। তারপর হাতের মাটি কোপানোর যন্ত্রটি নামিয়ে রেখে সেখানেই বসে পড়ল তীব্র হতাশার সাথে। বুক ফাটা কষ্টে অপরিসীম যন্ত্রণায় তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল জলের ফোঁটা। শো শো শব্দ করে ঝোড়ো বাতাস বইতে আরম্ভ করেছে সহসা। যত সময় এগিয়ে চলেছে ততই যেন একটু একটু করে সেই বাতাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত। নরম কচি ঘাসে ভরা সেই জমির একটি বিশেষ অংশে কাঁচা মাটি কিছুটা উঁচু বেদির মতো হয়ে রয়েছে। সেই বেদির সামনে বসে পুরুষ মানুষটি সর্বহারা নিঃস্ব অসহায়ের মতো কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, তুমি তুমি কেমন আছো শেফালি? তোমার খুব কষ্ট হয়েছে না? তবে চিন্তা করো না, তোমাকে যারা কষ্ট দিয়েছে এবার কষ্ট পাওয়ার পালা তাদের। এই গোটা বিলাসপুর গ্রামের উপর মৃত্যুর করাল গ্লাস নেমে আসবে, এই আমার একমাত্র পরম চাওয়া। আর আমি জানি আমার এই কামনা পূরণ করবে তুমি। তাই তো আজ তোমাকে জাগ্রত করব সম্পূর্ণ অন্য এক রূপে। এতদূর অবধি বলে সেই পুরুষ মানুষটি এবার ওই উঁচু মতন বেদির মাটি কোপাতে আরম্ভ করল অস্ত্র দ্বারা। বেশ কিছুটা সময়ের পরিশ্রমের পর সে মাটির তলা থেকে তুলে আনলো এক রমণীর মৃত নগ্ন প্রাণহীন দেহ। অন্ধকারের মাত্রা যেন আরো বেশ কিছুটা বেড়েছে। তালে তাল মিলিয়ে তার সাথে বেড়েছে শীতলতা। প্রকৃতির বুকে কোথাও কোনো রকম আওয়াজ নেই, শুধুমাত্র এক ব্যর্থ প্রেমিকের বুক ফাটা তীব্র ক্রন্দন ধ্বনি যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে নীরবতাময় বাতাসের মধ্যে। তার চোখের জল যেন বাষ্পীভূত হয়ে রূপান্তরিত হচ্ছে এক সাংঘাতিক বিষে, যে বিষ সূক্ষ্মভাবে মিশে যাচ্ছে
সমগ্র বিলাসপুর গ্রামের আকাশে বাতাসে। সেই যুবক নগ্ন ওই রমণীর মৃতদেহ সবুজ ঘাসের ওপর শুইয়ে দিয়ে ঝোলা থেকে বেশ কিছু সামগ্রী ও উপাদান বের করে আনল। তারপর বেশ অনেকটা গুঁড়ো সিঁদুর দিয়ে মহিলার দেহের চারপাশে একটি চতুর্ভুজের ন্যায় চিত্র অঙ্কন করে তার ঠিক মাঝখানে মৃত রমণীর বুকের ওপর টান টান হয়ে পদ্মাসনে বসল। একটা ছোট মতন শিশির মধ্যে থেকে কি যেন খানিকটা তরল ঠেলে তা ছিটিয়ে দিল রমণীর কর্দমাক্ত নগ্ন দেহে। সাথে সাথেই বাতাসের মধ্যে একটা মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ল। এরপর শুরু হলো এক বিশেষ তন্ত্রক্রিয়া, বা বলা ভালো ঘোর গুরু অতি গোপনীয় এক সাধনা। যে সাধনার কথা সচরাচর কোনো সাধারণ সাধকের পক্ষে জানার কথা নয়। আরম্ভ হলো এক দুর্বোধ্য ভাষায় মন্ত্রপাঠ। সাধনার অন্তিম পর্বে সেই যুবক একটি ধারালো ছুরি দিয়ে নিজের বক্ষদেশের বেশ কিছুটা অংশ লম্বা করে কেটে অনেকটা রক্ত হাতের মুঠোয় সঞ্চিত করে তা সেই রমণীর মুখগহ্বরের মধ্যে প্রবেশ করাল। আর সাথে সাথেই আশ্চর্যজনকভাবে রমণীর শরীর থরথর করে কেঁপে উঠল আপনা হতে। মৃত রমণীর এতক্ষণ ধরে বন্ধ থাকা দুই চোখ সহসা দপ করে খুলে গেল। তবে সেই দুই চোখ কি ভীষণ রকমের টকটকে গাঢ় লাল। সেই চোখ জীবিত কোনো প্রাণীর চোখ হতেই পারে না। সেই টকটকে লাল রক্তবর্ণ চোখের মধ্যে যেন জ্বলছে কেবলই প্রতিশোধের আগুন। স্বল্প আলোতে রমণীর লম্বা তীক্ষ্ণ দাঁতগুলো যেন ঝকঝক করে উঠল ক্ষুধার্ত মাংসাশী হিংস্র সাপুদের মতো। বাতাসের মধ্যে একটি ঋণ ঋণে মেয়েলি কণ্ঠের হাসির ধ্বনি ছড়িয়ে পড়ল। সেই যুবক তার দুই বাহু দুই দিকে প্রসারিত করে চিৎকার করে বলে উঠল, জাগো 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 হে পিশাচিনী, জেগে ওঠো তুমি। স্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। আমি তোমায় জাগিয়ে তুলেছি। আজ থেকে তোমার নাম দিলাম কবর খাকি। তুমি জেগে ওঠো কবরের গর্ভ থেকে। প্রতি রাতে কালো অন্ধকার হোক তোমার বিচরণ ক্ষেত্র, আমি তোমায় জাগিয়ে তুলেছি। আমি তোমার উপাসক। তুমি আজ রাতে আমায় ভক্ষণ করো। তোমার এবং আমার অতৃপ্ত বাসনা কামনা একত্রিত হয়ে যাক মিলেমিশে। এই বিলাসপুর গ্রাম তুমি ধ্বংস করে দাও। এই গ্রামের মানুষদের সুস্থ স্বাভাবিক জনজীবন তছনছ করো। স্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। সেই নগ্ন পিশাচিনী তথা কবর খাকি এবার ওই সাধক যুবকের গলা লক্ষ্য করে তার নিজের তীক্ষ্ণ কালো বাজ পাখির মতো বাঁকা নখযুক্ত দুই লম্বা বাহু বাড়িয়ে দিল। তারপর সেই যুবকের কণ্ঠনালী ছিন্ন বিচ্ছিন্ন করে মনের সুখে কাঁচা রক্ত আর মাংস ভক্ষণ করল বড় তৃপ্তিতে। এক পিশাচিনীর হাড় হিম করা বিভৎস অট্টহাসি ছড়িয়ে পড়ল সমগ্র তল্লার জুড়ে। বিলাসপুরের মানুষেরা টেরও পেল না যে তাদের অগোচরে কত বড় এক অনর্থ ঘটে গেল। ঠাকুর মশাই, আজ আবারও চলে এলাম, তবে খালি হাতে আসেনি মোটেই। দেখুন না, আসার পথে গরম জিলাপি আর পাঁপড় ভাজা কিনে নিয়ে এসেছি। সামনে আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা আসছে, আর এই সময়টায় মনটা কেমন যেন একটু পাঁপড় ভাজা জিলাপি জিলাপি করে। তা বেশ ভালোই করেছো। তবে আজ তুমি একা কেন? তোমার এই সঙ্গীটি কোথায়? আসার পথে কিশোরীর সাথে দেখা হলো না, তাই তো এক প্রকার বাধ্য হয়েই খানিকটা সময় তার জন্য অপেক্ষা করে একলাই চলে এলাম। তবে চিন্তা করবেন না, আজ তো ছুটির দিন। সেও জানে যে আমি এখানেই আসব, তাই কিশোরীও চলে আসবে তার সময় মতো। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। তুমি আগে উঠে এসো দেখি উপরে।
আর নিচে উঠোনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না। আকাশে যা মেঘ করেছে তাতে আর কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি নামবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। সত্যি দুপুরের দিকে যে হারে বৃষ্টি হলো, তাতে তো আমি ভেবেছিলাম যে আজ আর বোধহয় বিকেলে আপনার বাড়ি আসতে পারবো না। কিন্তু ঈশ্বরের বোধহয় সেরকম ইচ্ছা ছিল না, তাই তো তিনি আমার মনোবাসনা পূর্ণ করলেন। বেশ খানিকটা সময়ের জন্য বৃষ্টি থামিয়ে দিলেন। আমিও এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর জন্য ছাতা হাতে নিয়ে তড়ি ঘড়ি করে বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। রান্নাঘরের দরজার বাইরে মুখ বের করে কথাগুলো বলল ঠাকুর মশাইয়ের ছোট মেয়ে চারি। চারির দিকে তাকিয়ে আমি মৃদু সৌজন্যমূলক হাসি হেসে উঠোনের একপাশে দাওয়ার নিচে জুতো জোড়া খুলে ছাতাখানা নামিয়ে উঠে এলাম ওপরে। তারপর চারির উদ্দেশ্যে বললাম, চারি, এখন চায়ের জল বসিও না, খানিকক্ষণের মধ্যেই তোমার কিশোরী কাকাবাবু চলে আসবেন, তখন বরং একেবারে চায়ের জল বসিও। তা না হলে বারবার তোমাকে চা করতে হবে, আর সেটা আমাদের জন্য বড় অস্বস্তিকর ব্যাপার। আহ, তুমি উঠে এসো দেখি উপরে। এত আপত্তি করারই বা কি আছে? দুবার চা করতে হলে হবে, বুঝলে হে বিভূতি? আমার মেয়ে সাক্ষাৎ মা অন্নপূর্ণা, তার কাছে এই সমস্ত ব্যাপার বড়ই তুচ্ছ। দেখছো না, এই অল্প বয়সে একা হাতে কেমন আমার সংসারটা ভরিয়ে রেখেছে। এটা কিন্তু আপনি একেবারে হক কথা বলেছেন ঠাকুরমশাই। ঠাকুরমশাই, বিভূতি এসেছে? কিশোরী কথাগুলো বলতে বলতে এক প্রকার হন্তদন্ত হয়ে ঠাকুরমশাইয়ের গৃহের খোলা সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে এলো। কিশোরীর মুখের কথা আটকে গেল দাওয়ায় তক্তপোষের উপর আমাকে বসে থাকা অবস্থায় দেখে। আমি কিশোরীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, আর বলো না ভাই, তোমার জন্য খানিকটা সময় অপেক্ষা করেও যখন তোমার দেখা পেলাম না, তাই তো এক প্রকার বাধ্য হয়েই চলে এলাম। এই মাত্র মিনিট পাঁচেক হয়েছে এসেছি। ভেতরে ঢুকে এসো। তা আজ হঠাৎ তোমার এত দেরি হলো কেন? আরে আর বলো না ভাই, আমি তোমার সাথে আসতাম, কিন্তু হঠাৎ করে এমন একখানা জরুরি চিঠি এলো যে সেই চিঠি পড়তে পড়তে দেরি হয়ে গেল। চিঠি? কিসের চিঠি হে কিশোরী? ওই ঠাকুরমশাই, আমাদের পারিবারিক বিষয়, গ্রামের বাড়ি থেকে চিঠি এসেছিল। কিশোরী এসে তক্তপোষের উপর আমার ঠিক পাশে বসল। আমি ঠাকুর মশাইয়ের জন্য আসার পথে কিনে আনা পাশিংশ সিগারেট প্যাকেটখানা বের করে সেটা নৈবদ্যের মতো বাড়িয়ে দিলাম। এই সিগারেট বরাবরই ঠাকুর মশাইয়ের অত্যন্ত পছন্দের, তবে আমাদের কাছ থেকে এইভাবে প্রতিবার সিগারেটের প্যাকেট নিতে তিনি সামান্য আপত্তি করেন বটে, কিন্তু আজ দেখলাম ঠাকুরমশাই বিন্দুমাত্র আপত্তি না করে কেমন যেন উদাসীন দৃষ্টিতে এক ঝলক সিগারেটের প্যাকেটের প্রতি তাকিয়ে আমার হাত থেকে তা নিয়ে খাপ খুলে একটি সিগারেট বের করে দুই ঠোঁটের মাঝে রেখে একখানি দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে অগ্নি সংযোগ করলেন। ইতিমধ্যেই প্রকৃতির বুক কালো করে নেমে আসতে আরম্ভ করেছে ফিনফিনে পাতলা শাড়ির মতন কালচে ধূসর অন্ধকার। যদিও এখনো সন্ধে হতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে, কিন্তু আজ এমন মেঘলা আবহাওয়ার কারণেই তাড়াতাড়ি সন্ধে নেমে এসেছে চতুর্দিক জুড়ে। কি হলো ঠাকুরমশাই, আপনার মুখমণ্ডলের অভিব্যক্তি ওরকম বদলে গেল কেন মুহূর্তের মধ্যে? বেশ তো হাসি খুশি ছিলেন, হঠাৎ করে এই গাম্ভীর্যের কারণ কি? কিশোরীর এই প্রশ্নে ঠাকুরমশাই কিশোরীর দিকে তাকিয়ে বললেন, আরে আর বলো না কিশোরী, তোমার মুখ থেকে চিঠির কথা শুনে আমার এক ঘটনার কথা মনে পড়ে গেল। সেইবার যে এক বিভৎস অভিজ্ঞতা হয়েছিল আমার, তা আমি কোনোদিনও শত চেষ্টা করলেও ভুলতে পারবো না। আমৃত্যু পর্যন্ত সেই ভয়ানক হাড় হিম করা ঘটনা আমার স্মৃতির পাতায় থেকে যাবে চিরকাল। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমি এবং কিশোরী
একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম। কিশোরীর দিকে তাকাতেই দেখলাম তার দুই চোখ ভীষণ উজ্জ্বল হয়ে উঠেছে। ঠাকুরমশাইয়ের হাবভাব দেখে পরিষ্কার বুঝতে পারলাম যে আমাদের চিঠি প্রসঙ্গে তার কোনো এক ঘটনার কথা আজ মনে পড়ে গিয়েছে। ঠাকুরমশাই, আজ বরং আপনি আপনার সেই অভিজ্ঞতার কথাই আমাদের সাথে ভাগ করে নিন। সেবার কি এমন ঘটনা ঘটেছিল যার কথা আপনি কখনোই ভুলতে পারেন না? এমন বৃষ্টির সন্ধ্যায় একটা গা ছমছমে অতিলৌকিক গল্প হলে নেহাত মন্দ হবে না। বিষয়টা পুরো জমে যাবে, সোনায় সোহাগা বলে যাকে আর কি। এই হলো কিশোরীর এক বড় দোষ। ছেলেটার শরীরে এতটুকুও যেন ধৈর্য শক্তি বলে কোনো উপাদান নেই। আমি ভাবলাম কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই হয়তো একটু চটেই যাবেন, কিন্তু দেখলাম তিনি কিশোরীর কথায় এতটুকু রাগ করলেন না, বরং খুব তৃপ্তির সাথে দুই চোখ বন্ধ অবস্থায় সিগারেটে লম্বা লম্বা টান দিয়ে মনের মধ্যে যেন ওই ঘটনা ছোকে নিতে আরম্ভ করলেন। তার সিগারেট খাওয়া সমাপ্ত হলে অবশিষ্ট ফিল্টারটি ছাইদানি হিসেবে ব্যবহৃত আধ ভাঙ্গা নারকেলের মালার মধ্যে গুজে দিয়ে ঠাকুরমশাই এবার বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। সেইবার আমি বেশ কিছুদিনের জন্য বাড়ি এসেছি। ঠিক এমন সময় একখানা চিঠি এলো। মুর্শিদাবাদে বিলাসপুর নামের একটি গ্রাম রয়েছে। সেই গ্রামের প্রধান পরাণ বসু তথা পরাণবাবু আমায় সেই চিঠিখানা লিখেছিলেন। তিনি চিঠিতে যা উল্লেখ করেছিলেন তা কিছুটা ছিল এই রকম। নমস্কার চক্রবর্তী মশাই, বড় বিপদে পড়ে আজ আপনাকে চিঠি লিখতে এক প্রকার বাধ্য হলাম। সরাসরি আপনার বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখানকার পরিস্থিতি ক্রমে জটিল হওয়ার কারণে এই মুহূর্তে গ্রাম ছেড়ে এই অবস্থায় আমি বেরোতে পারছি না একেবারেই। তাহলে গ্রামের মানুষজন ভাববে তাদের প্রধান মশাই সব ছেড়ে ছুড়ে দিয়ে তাদের অসহায় অবস্থায় ফেলে রেখে পালিয়ে যাচ্ছেন বুঝি অন্যত্র। আমাদের গ্রামে বিগত 3 রাত্রি যাবৎ এক বিভীষিকার আগমন ঘটেছে। আমাদের এই বিলাসপুরের গ্রামের যে প্রধান রাস্তাটি রয়েছে সেখানেই রাতের অন্ধকারে ঘটছে যত অঘটন। ওই পথ দিয়ে যে বা যারা রাতের বেলায় গ্রামে ফিরছে অথবা গ্রাম থেকে বাইরে যাচ্ছে তাদের মৃত্যু অনিবার্য হয়ে পড়ছে। মানুষের ছিন্ন বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে সর্বত্র। তবে আরো একটি আশ্চর্যজনক বিষয় ঘটেছে আমাদের গ্রামে। সেই বিষয়টা আপনাকে সরাসরি প্রত্যক্ষ করতে হবে নিজের চোখে। তা আপনাকে ভাষায় বলে ব্যক্ত করার ক্ষমতা আমার নেই। ইতিমধ্যেই আমাদের গ্রামের সর্বমোট 5 জন মানুষ প্রাণ হারিয়েছে এক ভয়ানক অপশক্তির কবলে। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, যদি এই চিঠি আপনার হাতে গিয়ে পৌঁছায় তাহলে অতি অবশ্যই বিলম্ব না করে যত দ্রুত সম্ভব আমাদের গ্রামে আসুন। আমরা ভীষণভাবে আপনার সাহায্য প্রার্থী। এই পরিস্থিতিতে কেবলমাত্র আপনার কথাই আমার স্মরণে এলো, তাই আপনাকে চিঠি লিখলাম। আপনি আমার প্রণাম গ্রহণ করবেন। ইতি বিলাসপুর গ্রামের বর্তমান গ্রাম প্রধান পরাণ বসু। কি বলছেন ঠাকুরমশাই, এই যে সাংঘাতিক চিঠি! হ্যাঁ গো কিশোরী, সাংঘাতিক বলেই সাংঘাতিক। মুর্শিদাবাদের বিলাসপুর গ্রামের প্রধান পরাণবাবুর সাথে আমার পূর্ব পরিচয় ছিল। আমি বিলাসপুর গ্রামে বেশ কয়েকবার গিয়ে সেখানে অতিথি হয়ে থেকেছি। তাই পরাণবাবুর এমন চিঠিখানা পেয়ে ভারী চিন্তিত উদ্বিগ্ন হয়ে পড়লাম এবং খুব স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নিলাম আর একেবারেই সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব সেই গ্রামে গিয়ে আমাকে পৌঁছাতেই হবে। আসলে মানুষ যখন ঘোর বিপদের মধ্যে সম্পূর্ণ দিশেহারা হয়ে যায় তখন যে তার ঠিক কিরকম অবস্থা হয় তা শুধুমাত্র সেই মানুষটি বলতে পারে। চোখের সামনে এত মৃত্যু, এত রক্ত, এত হাহাকার, এত কান্না সহ্য করা একেবারেই সাধারণ কোনো বিষয় নয়।
পরিবারের সকলকে বিদায় জানিয়ে আমি আমার ঝোলাখানি কাঁধে নিয়ে রওনা হলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। তোমরা তো জানোই, লাল সালুর ঝোলাটি আমার সর্বক্ষণের চিরকালের সঙ্গী। সেই ঝোলাটি আমি সব জায়গাতেই আমার সাথে করে নিয়ে যাই। ঝোলার মধ্যে তেমন বিশেষ কিছু একটা থাকে না, শুধুমাত্র থাকে আমার নিত্য প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিসপত্র আর তন্ত্রের কিছু বিশেষ সামগ্রী। এরপর এরপর কি হলো ঠাকুরমশাই? আপনি সেই দিন বিলাসপুর গ্রামে গিয়ে পৌঁছলেন, তাই তো? হ্যাঁ কিশোরী, সেদিন আমি যখন মুর্শিদাবাদের বিলাসপুর গ্রামে গিয়ে পৌঁছালাম তখন পরন্ত বিকেল। দিনের স্বল্প আলো ক্রমশ একটু একটু করে ফুরিয়ে আসছে প্রকৃতির বুক থেকে। সমগ্র আকাশকে রক্তিম আভায় রাঙিয়ে দিয়ে সূর্যদেব ক্রমে ঢলে পড়েছিল পশ্চিম দিগন্তে। বিলাসপুর গ্রামের প্রধান রাস্তায় প্রথম পদার্পণের সাথে সাথেই আমার একটা অদ্ভুত অনুভূতি হৃদয়ের মধ্যে তড়িৎ বেগে ছড়িয়ে পড়ল। একটা শিরশিরে চোরা রক্তের শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে যেন নেমে গেল নিচের দিকে। নাকের মধ্যে একটা উৎকট বিশ্রী মাংস পচা ঝাঁঝালো গন্ধ এসে সহসা ঝাপটা মারল। আরো এক পা সামনের দিকে এগোতেই আমার হৃদয়ের মধ্যে সেই বিপদ ঘণ্টাটা বেজে উঠল বেশ জোরালো ভাবে। এই সমস্ত লক্ষণ যে আসলে ঠিক কতটা অশুভ, কতটা খারাপ, তার আমার নতুন করে বুঝিয়ে দেওয়ার অপেক্ষা রইল না। তোমরা তো জানোই আমি মধু সুন্দরী দেবীর কৃপায় তার প্রদত্ত কিছু বিশেষ ক্ষমতার কারণে যে কোনো বিপদের আগাম পূর্বাভাস পাই, কিংবা কোন স্থানে পা রাখা মাত্রই বুঝতে পারি যে সেই স্থান আসলে ঠিক কতটা শুভ কিংবা অশুভ। ঠিক সেভাবেই বিলাসপুরে প্রবেশ করে বুঝতে পারলাম যে বর্তমানে গোটা গ্রামটা পুরোপুরি তলিয়ে গেছে কোনো এক সাংঘাতিক ভয়ানক অশুভ শক্তির করাল গ্রাসে। ঠাকুরমশাই এবার একটু থামলেন। আমি এক ঝলক বাইরের দিকে তাকাতেই দেখলাম অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এখন পুরোপুরি ঝাপসা হয়ে উঠেছে। বর্তমানে মুষলধারে ঝমঝম শব্দে আরম্ভ হয়েছে তুমুল বৃষ্টি। দিকবিদিক পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে তুমুল বৃষ্টির জেরে। বৃষ্টির সাথে তালে তাল মিলিয়ে সামঞ্জস্য বজায় রেখে শোষ শব্দে বইছে প্রবল বাতাস। বাতাসের দাপটে উঁচু উঁচু তাল, নারকেল আর সুপুরি গাছের মাথাগুলো ভূতে পাওয়া মানুষের মতন মাথা দোলাতে আরম্ভ করেছে। ভীতিপ্রদভাবে যেন এক্ষুনি ওগুলো একসাথে মট মট শব্দে ভেঙে পড়বে নিচে। বৃষ্টির ঠান্ডা জলের ছিটে বাতাসের সাথে মিশে তীব্র বেগে এসে মিশছে আমাদের গায়ে। আমি আর কিশোরী একটু গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। চারি এসে আমাদের জন্য দিয়ে গেল 3 পেয়ালা গরম চা, পাঁপড় ভাজা আর বেশ কয়েকটা বড় বড় জিলাপি। আমরা 3 জনে 3টি চায়ের পেয়ালা তুলে নিলাম। চারি তক্তপোষের থেকে খানিকটা তফাতে রেখে গেল একটা ছোট্ট টিমটিমে লণ্ঠন। তবে সেই লণ্ঠনের কাচের গায়ে এতটাই ভুসকালি পড়ে রয়েছে যে তার থেকে আলো নয়, যেন অন্ধকার বেরোচ্ছে ঠিকরে। সমগ্র পরিবেশ জুড়ে একটা অদ্ভুত আলো অন্ধকারাচ্ছন্ন মায়ার যেন সৃষ্টি হয়েছে। ঠাকুরমশাই চায়ের পেয়ালায় লম্বা চুমুক বসিয়ে পুনরায় আবার বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। বিলাসপুর গ্রামের প্রধান পরাণ বাবুর বাড়ির ঠিকানা আমি জানতাম খুব ভালোভাবে। গোটা গ্রামের বর্তমান পরিস্থিতি লক্ষ্য করতে এগিয়ে চললাম সে পথে। পরাণ বাবুর বাসভবন বিশাল বড় এক অট্টালিকা। সেই অট্টালিকার সামনে সদর দরজার মুখোমুখি গিয়ে বন্ধ দরজার ওপর বেশ জোরালো ভাবে ঠকঠক শব্দের করাঘাত করলাম। করাঘাতের শব্দে খানিকটা সময় পর ঘরের দরজা খুলে দিয়ে বাইরের দিকে উঁকি মারল একজন অল্প বয়সী যুবতী মেয়ে। বুঝতে পারলাম সে পরাণ বাবুর বাড়িতেই কাজ করে। আমি তার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম,
আচ্ছা, বাড়িতে কি পরাণবাবু রয়েছেন? মেয়েটি আমার প্রশ্নে খানিকটা ইতস্তত করে নিচু গলায় উত্তরে বলল, আগে হ্যাঁ, কর্তামশাই তো ঘরেই আছেন। তুমি তোমার কর্তামশাইকে গিয়ে বলো যে তারানাথ চক্রবর্তী এসেছেন তার সাথে দেখা করতে। আমার এই কথা শুনে সে মেয়েটি দরজা খোলা রেখেই পুনরায় চলে গেল ঘরের ভেতর। তারপর কিছুটা সময় অতিবাহিত হতেই দেখলাম তড়িঘড়ি বাইরের দিকে বেরিয়ে আসছেন একজন প্রবীণ ভদ্রলোক। ইনি হলেন পরাণ বসু। পরাণ বাবুকে আমি এর আগেও দেখেছিলাম, বেশ কয়েক বছর আগে। তবে এখনো দেখলাম মানুষটার চেহারায় খুব একটা বদল ঘটেনি। ছিমছাম রোগা পাতলা গোছের মানুষ তিনি। মাথার চুল ধবধবে সাদা, তবে সামনের দিকে কিছুটা চুলের পরিমাণ কম। দুই চোখের মনি অদ্ভুত রকমের ঘোলাটে। চোখের উপর গোল ফ্রেমের সোনায় বাঁধানো চশমা, ফর্সা গায়ের রং। পরনে তার একখানা ঘরে পড়া কমলা পাঞ্জাবি আর সাদা ধুতি। তিনি বাইরে বেরিয়ে সে ভীষণ লজ্জিত ভাবে দুই হাত জড়ো করে বললেন, ছি ছি চক্রবর্তী মশাই, আপনি বাড়ির ভিতরে প্রবেশ করেননি কেন? বাড়ির অন্দরে প্রবেশের জন্য আবার অনুমতি নেওয়ার কি আছে? আমাদের বাড়ির কাজের মেয়েটি না হয় আপনাকে চেনে না, কিন্তু তাই বলে আপনি আপনার পরিচয় দিয়ে ভিতরে ঢুকলে সে নিশ্চয়ই আপনাকে বাধা দিত না। তা বললে কি আর হয় পরাণ বাবু? এইভাবে বিনা অনুমতিতে কারোর ঘরের ভেতরে প্রবেশ করা একদমই উচিত কাজ নয়। আপনি এইভাবে সদরের সামনে দাঁড়িয়ে থেকে দয়া করে আমাকে আর লজ্জা দেবেন না। আপনি ভিতরে ঢুকে আসুন। এইভাবে আপনার মতন এক দেবতুল্য মানুষকে বাড়ির দোরগোড়ায় দাঁড় করিয়ে রাখলে আমার যে ভীষণ পাপ হবে চক্রবর্তী মশাই। না না, আপনার একেবারেই পাপ হবে না। কিন্তু পরাণ বাবু, আপনার শরীরের অবস্থা দেখে তো মনে হচ্ছে আপনি অসুস্থ। খুব চিন্তা করছেন কি কোনো বিষয় নিয়ে? যদিও আপনার চিঠি আমি পেয়েছি, তাই বুঝতে পারছি যে আপনাদের গ্রামে কোনো এক বড় সড়ো বিপর্যয় নেমে এসেছে। আর আপনার চিঠি পাওয়া মাত্রই তো তড়ি ঘড়িয়ে এক মুহূর্ত সময় নষ্ট না করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম বিলাসপুরের উদ্দেশ্যে। চক্রবর্তী মশাই, বিপর্যয় বলে বিপর্যয়। আমাদের গ্রামে এক ভয়ানক পিশাচিনীর উদ্ভব ঘটেছে। গ্রামের মানুষেরা কীট পতঙ্গের মতো মারা যাচ্ছে তার হাতে। নিরীহ মানুষের অদৃষ্টে নেমে আসছে ভয়ানক ভয়াবহ মৃত্যু। সে মৃত্যু এতটাই মর্মান্তিক যে মরদেহগুলি চোখে দেখার মতন অবস্থায় থাকছে না। সব মিলিয়ে গোটা বিলাসপুর এখন আতঙ্কের অতল সমুদ্রে ডুবে গিয়েছে। দিনের বেলাতেও মানুষ তাদের বাড়ির বাইরে বের হওয়ার সাহস পাচ্ছে না। সেখানে সন্ধ্যার অন্ধকার নামলে তো আর কথাই নেই। সকলে যে যার মতো নিজেদের গৃহবন্দী করে রাখছে যতক্ষণ না সূর্যের আলো ফুটছে। প্রতিটা মানুষের মনে মরণ ভয় একেবারে জাঁকিয়ে বসেছে। সকালে নাওয়া খাওয়া ঘুম উড়ে গিয়েছে। প্রতিটা মানুষ সম্পূর্ণ বিনিদ্র অবস্থায় রজনী যাপন করছে। এরকম ভাবে যদি আর বেশি দিন চলতে থাকে তাহলে আমাদের গোটা গ্রাম পুরোপুরি উজাড় হয়ে যাবে। তাই তো আপনাকে চিঠি মারফত এইভাবে ডেকে আনলাম। ঈশ্বরের অসীম কৃপা যে আপনার হাতে আমার লেখা চিঠি গিয়ে পৌঁছেছে। তা না হলে যে কি হতো তা কে জানে। হ্যাঁ, আসার সময় দেখলাম আপনাদের গ্রামের পথঘাট সম্পূর্ণ ফাঁকা। কোথাও কোনো মানুষের চিহ্ন মাত্রও নেই। গোটা গ্রামের পরিবেশ পুরোপুরি থমথমে। আসুন আসুন চক্রবর্তী মশাই, আপনি দয়া করে এবারে ভিতরে ঢুকে আসুন। আর বাইরে দাঁড়িয়ে থাকবেন না। আমি বাড়ির সবাইকে খবর দিচ্ছি। আপনি কল ঘরে গিয়ে ভালো করে একটু হাত পা ধুয়ে নিন। তারপর আপনার খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে। দীর্ঘক্ষণ আপনি অভুক্ত রয়েছেন। আশা করি আপনার যথেষ্ট ক্ষুধা তৃষ্ণা পেয়েছে। আহা পরাণ বাবু, আপনি আমাকে নিয়ে অযথা এত বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়বেন না। ব্যস্ত হবার মতন কিছুই হয়নি। আমি যতই ব্যস্ত হতে বারণ করি না কেন, পরাণ বাবু আমাকে নিয়ে অত্যন্তই ব্যস্ত হয়ে পড়লেন। তার অতিথি আপ্যায়নে বিন্দু মাত্র কোনো ত্রুটি তিনি রাখলেন না। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি এবং পরাণ বাবুর মুখোমুখি তাদের বাড়ির বৈঠকখানায় বসলাম।
কারণ পরাণবাবুর কাছ থেকে আমার অনেক বিষয় জানার ছিল। পরাণবাবুর স্ত্রী এসে দিয়ে গেল আমাদের জন্য খাবার। সেই খাবারের পরিমাণ ছিল বেশ অনেকটাই। সুস্বাদু সব খাবার খেতে খেতে আমি এবার জিজ্ঞেস করলাম, আচ্ছা পরাণবাবু, ঘটনাটা কি ঘটেছে তা আমাকে একটু খোলসা করে বলুন তো। আগাগোড়া খোলসা ভাবে বলবেন, কোনো কিছুই গোপন করার চেষ্টা করবেন না একেবারেই, তাহলে কিন্তু আমি এই সমস্যার সমাধান করতে পারবো না। সুতরাং আপনাদের গ্রামের বুকে যে অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটেছে তার হাত থেকে আপনাদের নিস্তারও নেই। আমি আপনার কাছ থেকে কোনো কিছু গোপন করতে যাব কি জন্য? আমি আপনাকে সমস্তটাই বলবো, তবে তবে তার আগে একটি বিশেষ জায়গায় আপনাকে নিয়ে যাব। এখনো তো সূর্য পুরোপুরি ডুবে যায়নি, চারপাশ অন্ধকার হতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে। আমি বরং আপনাকে একবার সেই জায়গা থেকে ঘুরিয়ে আনবো, তারপর বাকি সমস্তটা বলবো। আপনার হয়তো মনে আছে যে আমি আপনাকে চিঠিতে উল্লেখ করেছিলাম এক বিশেষ জায়গায় সচক্ষু প্রত্যক্ষদর্শী হওয়ার জন্য। আজ আপনাকে সেই জায়গাতেই নিয়ে যাব। বেশ, তবে তাই হোক। পরাণবাবুর সাথে আমি এবার খাওয়া দাওয়া সমাপ্ত করে বেরিয়ে এলাম তাদের বাড়ির বাইরে। তখনও সন্ধ্যার অন্ধকার নামতে বেশ অনেকটাই সময় বাকি ছিল। পরাণবাবুর সাথে গ্রামের প্রধান রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা একেবারে বিলাসপুরের মূল প্রবেশ মুখের কাছাকাছি এসে উপস্থিত হলাম। পরাণবাবুর দুই চোখ জুড়ে যেন আতঙ্কের জোয়ার বইতে লাগলো। আমি দেখলাম তিনি মারাত্মক ভয়ে রীতিমতন থরথর করে কাঁপতে শুরু করেছেন। আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় একটু সবুজ ফাঁকা মাঠের প্রতি ইঙ্গিত করেই বললেন, ওই মাঠটি দেখছেন চক্রবর্তী মশাই? ওই মাঠের মধ্যেই একটি কবর আছে। আপনি সেই কবরটির নিকটে গিয়ে ভালো করে একবার দেখে আসুন। আমি এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছি। পরাণবাবুর কথা শুনে আমি এবার সেই মাঠের নরম কচি ঘাসের উপর পা দেওয়া মাত্রই আমার সমগ্র শরীর জুড়ে যেন প্রবল বিদ্যুতের ঝলকানি প্রবাহিত হলো। আমি সম্পূর্ণ পা ফেলার আগে সেই পা তুলে নিতেই বাধ্য হলাম। আমার এতটুকু বুঝতে অসুবিধা হলো না যে এই মাঠটা বর্তমানে পুরোপুরি এক ভয়ানক সাংঘাতিক অপশক্তির রাজত্বে পরিণত হয়েছে। এই মাটির মধ্যে বিশ্বাস শক্তিকে জাগিয়ে তোলা হয়েছে, তাই বর্তমানে এই মাঠটি অপশক্তির বিচরণ ক্ষেত্র এবং সমস্ত অশুভ প্রভাবের মূল উৎস। আমি দুই চোখ বন্ধ করে মনে মনে বীজ মন্ত্র পাঠ করলাম। তারপরে অনায়াসে সেই মাঠের মধ্যে পা রেখে এগিয়ে গেলাম পরাণবাবুর বলে দেওয়া সেই বিশেষ জায়গাটির দিকে। বেশ খানিকটা হেঁটে মাঠের বুকে এগিয়ে আসার পর দেখলাম একটি বিশেষ জায়গায় ঘাস সম্পূর্ণ কুচকুচে কালো হয়ে রয়েছে। কত কালো ঘাস আমি জীবনে কখনো দেখিনি। মানুষের মাথার চুলের রং যেরকম কালো হয়, ঠিক সেই রকম কালো কুচকুচে ঘাস ওই স্থানে বিদ্যমান। আর ওই ঘাসের ঠিক মাঝখানে রয়েছে একটি কবর। তবে কবরটির বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে যে কবরটি যেন এইমাত্র কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে, কারণ উপরের মাটি এখনো পর্যন্ত পুরোপুরি ভিজে এবং নরম। আমার নাকে একটা উৎকট বিশ্রী পাংশ পচা গন্ধ এসে ঝাপটা মারল। আমার মনে হলো এই কবরের নিচে যেন শুয়ে রয়েছে সেই ভয়ানক শক্তি, আর অধীর আগ্রহে অপেক্ষা করছে রাতের গাঢ় অন্ধকার নেমে আসার জন্য। রাতের আঁধার ঘনিয়ে এলে কবর থেকে উঠে আসবে এই কবরের নিচে মাটির তলায় শুয়ে থাকা মৃতদেহটি। তবে তখন সাক্ষাৎ জীবন্ত এক বিভীষিকায় পরিণত হবে সে। সন্ধ্যা নাম ছিল তার নিজের গতিতে। আমি আর সেই মাঠের মধ্যে দাঁড়িয়ে না থেকে পুনরায় পরাণবাবুর কাছে এসে উপস্থিত হলাম। দেখলাম পরাণবাবুর কপাল ঘর্মাক্ত হয়ে উঠল। চোখের দুই মণি অদ্ভুত রকমের অস্থির। তিনি ভীষণ উত্তেজিত অবস্থায় বললেন, কি দেখলেন চক্রবর্তী মশাই?
কবরটির বর্তমান অবস্থা দেখে আপনার আপনার কি মনে হলো? কবরটির মাটি এখনো কাঁচা ও ভিজে রয়েছে। কবরটি দেখে যেন মনে হচ্ছে মাত্র কিছুক্ষণ আগে এই কবরের তলায় কোনো মৃতদেহকে সমাধিস্থ করা হয়েছে। অথচ আজ থেকে প্রায় 5 দিন আগে এই কবর দেয়া হয়েছে। বুঝতে পারছেন চক্রবর্তী মশাই বিষয়টা ঠিক কতটা অস্বাভাবিক? প্রতি রাতে এই কবরের উপর থেকে আপনা হতেই মাটি সরে যায়, আর কবরের তলা থেকে বেরিয়ে আসে সেই পিশাচিনী। আমাদের এখানকার স্থানীয় মানুষেরা এই ভয়ানক অশুভ শক্তির নাম দিয়েছে কবর খাকি। আপনি কি কথা বলছেন পরাণ বাবু? প্রায় 5 দিন আগের কবর এরকম তরতাজা রয়েছে, এখনো সেখানকার মাটি শুকায়নি। আগে হ্যাঁ চক্রবর্তী মশাই, কারণ ওই কবরের মাটি প্রতিদিন রাতে আপনা হতেই সরে যায়। তখন কবরের ভিতর থেকে কবর খাকি উঠে এসে এ পথ দিয়ে যাতায়াত করা নিরীহ মানুষদের তার নিজের শিকারে পরিণত করে। আবার শেষ রাতের অন্ধকার থাকাকালীন সূর্যের আলো ফোটার আগেই সে ওই মাটির তলায় কবরের ভিতরে প্রবেশ করলে তখন আপনা হতেই পুনরায় মাটি চাপা পড়ে যায় কবরের উপর। আর প্রতি রাত্রিতে ওই ওই অস্বাভাবিক অলৌকিকভাবে কবরের মাটির খনন কার্য চলার কারণে কবরটিকে এখনো এরকম দেখতে লাগছে। আমি জানতাম আপনাকে এই জিনিসটা একবার অবশ্যই দেখানো দরকার, তাই তো আজকেই আপনাকে নিয়ে এলাম এই স্থানে। এই ঘটনার কথা আমি চিঠিতে লিখে আপনাকে পৌঁছাতে পারতাম না সঠিকভাবে। চলুন চক্রবর্তী মশাই, ইতিমধ্যেই সন্ধ্যা কিন্তু নেমে আসছে, আর এখানে বেশিক্ষণ থাকার একেবারে উচিত কাজ হবে না। এই পথে মানুষজন তো বহু দূরের কথা, এখন শিয়াল কুকুর পর্যন্ত যাতায়াত বন্ধ করে দিয়েছে রাতের অন্ধকার থাকাকালীন। গোটা বিলাসপুর জুড়ে ছড়িয়ে পড়েছে এই কবর খাকির আতঙ্ক। আমি এবার পরাণ বাবুর কথা শুনে হাঁটতে লাগলাম ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে ততক্ষণে শত শত প্রশ্ন ওকে দিতে আরম্ভ করেছে। তাদের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি এবার করলাম বিলাসপুর গ্রামের প্রধানের উদ্দেশ্যে। আচ্ছা পরাণ বাবু, এবার আপনি আমাকে একটু পরিষ্কার করে বলুন তো, যে এই কবরটি আসলে কার, কিভাবেই বা তার মৃত্যু ঘটল? একজন স্বাভাবিক সাধারণ মানুষ কি করে এরকম এক সাংঘাতিক পিশাচ শক্তির অধিকার প্রাপ্ত হলো মৃত্যুর পর? আমাদের এই বিলাসপুর গ্রামের মধ্যে কেবলমাত্র একটি অবাঙালি পরিবার রয়েছে চক্রবর্তী মশাই। তারা বেশ কয়েক বছর আগে বাইরে থেকে আমাদের গ্রামে এসে বসবাস করতে শুরু করে। তাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল 3 জন, পিতা, মাতা এবং তাদের একমাত্র কন্যা সন্তান। তাদের মেয়েটির নাম ছিল শেফালি। শেফালি ছিল অত্যন্ত সুন্দরী এক যুবতী। আপনাকে কি বলবো চক্রবর্তী মশাই, তার রূপ ছিল সত্যিই নজর কাড়ার মতো। মাথা ভরা সোনালি চুল, নীলাভ চোখ, ফর্সা ত্বক, গোলাপি স্নিগ্ধ ঠোঁট। ঈশ্বর যেন হাতে অফুরন্ত সময় নিয়ে নিখুঁতভাবে তাকে নির্মাণ করেছিলেন। কিন্তু আমাদের গ্রামের এক ব্রাহ্মণ পরিবারের যুবক নাম আর্যভট্ট তাকে ভালোবেসে ফেলে। উভয় পক্ষের মধ্যে শুরু হয় প্রেম বিনিময়। দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ছিল তাদের, কিন্তু তাদের এই ভালোবাসার কথা আমাদের গ্রামের কোনো মানুষ সহ তাদের পরিবারের লোকেরাও মেনে নিতে পারে না কিছুতেই। একজন বাঙালি ব্রাহ্মণ যুবকের সাথে কিনা অবাঙালি একটি মেয়ের বিবাহ হবে, এ ছিল সকলের কাছে বড় চমকপ্রদ এবং অকল্যাণকর এক বিষয়। তারা তাদের পরিবারকে নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছিল বোঝানোর, কিন্তু তাদের পরিবারের মানুষেরা এই সমাজের ভয়ে তাদের প্রস্তাব মেনে নেয় না। এরপর বেশ কয়েকবার ওরা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবার ওদের সব চেষ্টা বিফল হয়। কোনো বাড়ি তারা সক্ষম হয় না পালাতে। যত দিন যেতে থাকে ততই শেফালির মা বাবা কঠোর হয়। আসলে তাদেরও ঠিক দোষ দেওয়া যায় না, দোষ ছিল আমাদের গ্রামের মানুষের। গ্রামের নানা মানুষেরা শেফালির মা বাবাকে নানা কথা বলতো, নানাভাবে অপমান করতো, এমনকি তাদের এক ঘরে করে দেওয়ার ভয় দেখাতো। আবার কেউ কেউ বলতো তাদের নাকি গ্রাম ছাড়া করবে। এই সমস্ত কথা শুনে শেফালির মা বাবা তাদের মেয়েকে গৃহবন্দী করে। মেয়েটির বাইরে বেরোনো একেবারেই বন্ধ হয়ে যায়। অপরদিকে আর্যভট্টের পিতামাতাও ছিলেন যথেষ্ট কঠিন। তাদের বিশাল যৌথ পরিবার, বিলাসপুরের প্রতিটি মানুষ তাদের বাড়ির সদস্যদের এক নামে চেনে। ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়ে কিনা এমন এক অনর্থ কাজ করবে, এ তো তাদের বংশের বদনাম।
তারা তাদের সন্তানকে ত্যায্য পুত্রের কথা জানায়, কিন্তু তাতেও আর্যভট্ট পিছপা হয় না। সে মরিয়া হয়ে ওঠে শেফালিকে পাওয়ার জন্য। আসলে প্রকৃত ভালোবাসা বোধহয় এরকম হয়। কেউ যদি কাউকে একবার অন্তর থেকে নিঃস্বার্থভাবে ভালোবেসে ফেলে, তাহলে কিছুতেই আর সেখান থেকে পিছনে ফিরে আসা যায় না হয়তো। এরপরেই শেফালির মা বাবা সবচেয়ে বড় ভুলটা করলো, শেফালির বিয়ে ঠিক করে। আর এটাই মেয়েটা মেনে নিতে পারল না। শেফালি আত্মহত্যা করল। সে মারা গেল গলায় দড়ি দিয়ে। কড়ি বর্গার কাঠ থেকে ঝুলে পড়েছিল মেয়েটা। শেফালির মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না আর্যভট্ট। সে বদ্ধ উন্মাদের মতো প্রেমিকা বিরহে পাগল হয়ে উঠল। শেফালিদের বংশ পরম্পরায় নিয়ম ছিল মৃতদেহ কবরস্থ করার। যে কবরটি আপনি এইমাত্র দেখলেন, সেটাই ছিল শেফালির কবর। শেফালিকে এখানেই কবর দেওয়া হয়েছিল, কিন্তু সেই দিন রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। শেফালির মৃত শরীরটা এক ভয়ঙ্কর পিশাচিনীতে পরিণত হল, এবং সে তার প্রথম শিকার হিসেবে বেছে নিল তার প্রেমিক আর্যভট্টকে। এত দূর অব্দি বলে এবার একটু থামলেন পরাণ বাবু। আমি দেখলাম তার বুক ফেলে উঠে এলো একটা দীর্ঘশ্বাস। এই রুদ্ধশ্বাস কাহিনীর কথা শুনে আমি ভীষণ রকমেরই অবাক হলাম। পরাণ বাবুর উদ্দেশ্যে ভারী কৌতূহলের সাথেই জিজ্ঞাসা করলাম, শেফালি এবং আর্যভট্টের কথা জেনে ভীষণই খারাপ লাগছে, কিন্তু এটা আপনি কি কথা বলছেন পরাণ বাবু? শেফালি তার নিজের প্রেমিককেই কি তার প্রথম শিকারে পরিণত করেছিল? তাহলে আর বলছি কি চক্রবর্তী মশাই? ওহ, আর্যভট্ট সেই আত খাওয়া প্রাণহীন দেহটা দেখলে আপনার শরীরের সমস্ত রক্ত জল হয়ে যেত। এখনো সেই মৃতদেহের অবস্থা মনে পড়লে রাতে ঘুম আসে না। অত সুন্দর একটা তরতাজা ছেলের কি মর্মান্তক বিভৎস মৃত্যু! কণ্ঠনালী ফালা ফালা করে দেওয়া হয়েছিল। চোখের থেকে যেন টেনে বের করে আনা হয়েছিল মণিজোড়া। দেহের বিভিন্ন জায়গা পুরোপুরি ছিল ক্ষত বিক্ষত। স্থানে স্থানে মাংস খুবলে নেওয়া লক্ষণ। কিন্তু সে গভীর রাতে ওইখানে কবরের কাছাকাছি আর্যভট্টই বা কি করছিল? বুঝতে পারলেন না চক্রবর্তী মশাই? এ এক বিরহ প্রেমিকের যন্ত্রণা। যে তার প্রেমের সদ্য ব্যর্থ হয়েছে, সেই বোঝে এই কষ্ট। মৃত প্রেমিকাকে দেখার ইচ্ছে তো তার মনে জাগতেই পারে, আর হয়তো এমন ইচ্ছা থেকে আর্যভট্ট ওই রাতের বেলায় গিয়েছিল সেখানে। কিন্তু শেফালি যে কিভাবে ভয়ানক এই পিশাচ শক্তি পেল, এবং সে কেনই বা এইভাবে তার প্রেমিককেই সর্বপ্রথম হত্যা করলো, এই বিষয়ে আমরা কেউ বিন্দুমাত্র বুঝতে পারছি না। না 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 না, হিসাব কিছুতেই মিলছে না পরাণ বাবু, হিসাব কিছুতেই মিলছে না। অঙ্ক পুরোপুরি বেহিসাব থেকে যাচ্ছে। সব থেকে বেশি যে বিষয়টা খটকা লাগছে তা হলো শেফালির এহেন পিশাচ শক্তি পাওয়ার রহস্য। দেখুন, যে কোনো মৃতদেহ কিন্তু আপনা হতেই এরকম পিশাচ শক্তি পায় না, যদি না তাকে পাওয়ানো হয়। আপনি কি বলছেন চক্রবর্তী মশাই? আসলে এই সমস্ত বিষয়ে আমাদের জ্ঞান তো বরাবরই বড় সীমিত, তাই আমরা জানি না। হ্যাঁ, এরকমটাই হয়। তার জন্যই তো আমি কিছুতেই হিসাব মেলাতে পারছি না। শেফালির প্রাণহীন মৃতদেহের মধ্যে কে পিশাচ শক্তি প্রবেশ করিয়ে তাকে সাক্ষাৎ পিশাচিনী করে তুলল, এই প্রশ্নটাই আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। আচ্ছা পরাণ বাবু, আপনি কি যেন বললেন? আর্যভট্ট ব্রাহ্মণ ছিল, তাই তো? হ্যাঁ, আর্যভট্ট ব্রাহ্মণ ছিল। আর্যভট্ট চক্রবর্তী। আচ্ছা, আর্যভট্টের পরিবারের কেউ কি কোনো তন্ত্রমন্ত্র শক্তির সাথে জড়িত আছে? হঠাৎ আপনি এই প্রশ্ন কেন করছেন চক্রবর্তী মশাই? আহা পরাণ বাবু, যে প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তর দিন। আমি নিজে আগে অঙ্কটা মেলাই, তারপর তো আপনাকে বলবো। হ্যাঁ চক্রবর্তী মশাই, আর্যভট্টের পিতা স্বনামধন্য একজন তন্ত্র সাধক। বিভিন্ন শক্তিপীঠে তার নিত্য যাতায়াত। আর শুধুমাত্র আর্যভট্টের পিতা কেন, আর্যভট্ট একজন তন্ত্রে দীক্ষিত যুবক ছিল। শুনেছি তার পিতা নাকি তাকে অনেক রকমের গুপ্তবিদ্যা সহ তন্ত্রের নানাবিধ দিক শেখাতে আরম্ভ করেছিল, এবং সে যথেষ্ট পারদর্শী হয়ে উঠেছিল। পরাণ বাবুর শেষের বলাই কথা শুনে আমার মুখে আন্দোলনের হাসি ফুটে উঠল, কারণ আমার মনের মধ্যে জমতে থাকা বেশ অনেকটা রহস্যের জট কেটে গিয়েছে।
কেবলমাত্র পরাণবাবুর একটি কথায়। আমার যাবতীয় যা কিছু বেহিসাব হিসাব ছিল সবই মিলে গেল। আমি পরাণবাবুর উদ্দেশ্যেই বললাম। সমস্ত হিসাব শেষমেশ মিলে গেল পরাণবাবু। আমি বিলক্ষণ বুঝতে পেরেছি শেফালির মৃতদেহের মধ্যে কে এই পিশাচ শক্তিকে জাগিয়ে তুলেছে, কে তাকে এক সাংঘাতিক পিশাচিনীতে পরিণত করেছে, যার আপনারা নাম দিয়েছেন কবর খাকি। সেই ব্যক্তির নাম হলো আর্যভট্ট। কে কে চক্রবর্তী মশাই? সেই ব্যক্তি কে, যে আমাদের গ্রামবাসীদের এত বড় ক্ষতি করার জন্য এই কবর খাকিকে জাগিয়ে তুলেছে? সেই ব্যক্তির নাম হলো আর্যভট্ট। হ্যাঁ, এটাই বাস্তব সত্য যে আর্যভট্টই তার মৃত প্রেমিকার প্রাণহীন নিষ্পন্দ দেহের মধ্যে পুনরায় জাগিয়ে তুলেছে এই অপশক্তিকে। সে তাকে পিশাচ শক্তিতে অর্পণ করেছে নিজের তন্ত্রবিদ্যার দ্বারা। তবে এক্ষেত্রে আমি কিন্তু আর্যভট্টকে বিশেষ খুব একটা দোষ দিতে পারছি না, কারণ তাদের আজ এই মর্মান্তিক পরিণতির জন্য দায়ী কেবলমাত্র আপনাদের গ্রামের কিছু মানুষজন এবং তাদের পরিবারের সদস্যরা। দুটি মন যখন মিলিত হতে চায় তখন এই সমস্ত ধনী দরিদ্র, জাতপাত, উচ্চ নিচ্চ ভেদাভেদ একেবারেই অনাবশ্যক একটি বিষয়। কিন্তু এই কথা আমাদের পুরা সমাজে বোঝেই বা কজন? আর্যভট্ট কিছুতেই তার প্রেমিকার এই অকাল মৃত্যু, তাদের প্রেমের এহেন ব্যর্থতা মোটেই সহ্য করতে পারেনি। তাই তো সে তার নিজের জীবনকে উৎসর্গ করে বিনিময়ে জাগিয়ে তোলে এই ভয়ানক পিশাচিনীকে। আসলে তন্ত্র হলো একটি শক্তি, আর যে কোনো শক্তিরই দুটো দিক থাকে। এক হলো ভালো দিক এবং দুই হলো খারাপ দিক। এবার কে কোন দিকে প্রভাবিত হবে সেটা নির্ভর করে উক্ত ব্যক্তির উপর। গুপ্ততন্ত্র শক্তির এমন অত্যন্ত গোপনীয় কিছু দিক রয়েছে যেখানে নিজেকে সম্পূর্ণরূপে আত্মবলিদান দিয়ে সাংঘাতিক কোনো অপশক্তিকে জাগিয়ে তোলা হয়। এই পন্থায় অবলম্বন করে নিজের জীবন শেষ করে দিয়ে এই কবর খাকিকে জাগিয়ে আর্যভট্ট বিলাসপুরের মানুষদের মর্মান্তিক মৃত্যুর উপহার দেওয়ার কারণে তাই শেফালি তার প্রথম শিকার হিসেবে আর্যভট্টকেই বেছে নেয়নি, বরং আর্যভট্টই স্বেচ্ছায় তার প্রথম শিকার হবার সিদ্ধান্ত নেয়। আপনি একেবারে ঠিক বলেছেন চক্রবর্তী মশাই। আমি যে আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। এখন বুঝতে পারছি আপনার কথাই সঠিক। আমার মনে পড়ছে প্রথম যেদিন এই ঘটনা ঘটল, অর্থাৎ যেদিন আমরা ফাঁকা মাঠের মধ্যে গিয়ে আর্যভট্টের মৃতদেহ পড়ে থাকতে দেখলাম, সেদিন আমাদের নজরে এসেছিল বেশ কিছু অস্বাভাবিক জিনিসপত্র এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো ওরকম নির্জন এক পরিত্যক্ত মাঠের মধ্যে থাকার কথাই নয় একেবারে। এই যেমন ধরুন কালো সর্ষে, লাল ফুল, রক্তচন্দন, বেলগাছের কাঁটা, আরো অনেক কিছু। এখন বুঝতে পারছি এই সমস্ত উপাদান ছিল আর্যভট্টের তন্ত্রক্রিয়ার সামগ্রী। এবার তাহলে কি হবে চক্রবর্তী মশাই? আর্যভট্ট প্রতিশোধ নেওয়ার জন্য তার মৃত প্রেমিকার মধ্যে যে সাংঘাতিক পিশাচিনীকে জাগিয়ে তুলেছে, তার হাত থেকে আমাদের নিস্তার পাওয়ার উপায় কি? দেখুন পরাণবাবু, আমি এক্ষেত্রে সাহায্য করতে পারি, তবে আপনাকে গ্রামের প্রধান হয়ে একটি কথা আমায় দিতে হবে যে এরকম ঘটনা কিন্তু আর ভবিষ্যতে কখনো কোনোদিনও ঘটবে না। একটি ছেলে এবং একটি মেয়ে, তারা প্রাপ্তবয়স্ক, তারা তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে। কেন পরিবারের গণ্ডির মধ্যে কিংবা এই পুরো সমাজের জাঁতা কলে পিষে দেবেন আপনারা? কেন তাদের ফুলের মতন পবিত্র দুটি প্রাণ অকালে ঝরে যাবে বলুন তো? আমি আপনাকে কথা দিচ্ছি চক্রবর্তী মশাই যে এরকম ঘটনা ভবিষ্যতে আর কখনো কোনোদিন ঘটবে না। সত্যি আমাদের গ্রামের মানুষেরা আর্যভট্ট এবং শেফালির কাছে নতজানু হয়ে ক্ষমা চাইবে এই আশ্বাস দিচ্ছে। বিশ্বাস করুন, আমাদের গ্রামের প্রতিটা মানুষের যে এই মতামত ছিল তেমনটা কিন্তু কখনোই নয়। আমাদের গ্রামের কেবলমাত্র কিছু অল্প সংখ্যক মানুষ এই বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। ব্যক্তিগতভাবে আমিও এসব নিয়মের পুরোপুরি বাইরে। আমিও মন থেকে বিশ্বাস করি দুটি মানুষের ভালোবাসার মাঝে কখনোই এই জাত, ধর্ম, ধনী গরিব এই ভেদাভেদের প্রাচীর বড় হয়ে দাঁড়াতে পারে না। আপনি দয়া করে আমাদের গ্রামের সেই নিরীহ মানুষগুলির কথা ভেবে এই কবর খাকির হাত থেকে আমাদের মুক্তি দিন। তা না হলে দোষীদের পাশাপাশি নির্দোষ মানুষেরাও একই শাস্তি ভোগ করবে। একটা না এতক্ষণ যাবৎ গল্প বলার পর ঠাকুর মশাই এবার একটু থামলেন। আমি আর কিশোরী একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম।
গল্পের বেশ অনেকটা অংশই আমাদের জানা হয়ে গিয়েছে। বিলাসপুরের কবর খাকি আসলে কে, কিভাবে তার সৃষ্টি হলো, কেন তাকে জাগিয়ে তোলা হয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর বর্তমানে আমাদের জানা। এবার ঠাকুরমশাই তাকে কিভাবে ধ্বংস করেছিলেন সে কথা বলবেন। তবে মাঝে কিছুটা সময়ের বিরতি নেওয়া ভীষণ জরুরি হয়ে পড়েছে। বাইরের দিকে তাকিয়ে দেখলাম বৃষ্টির মাত্রা এতটুকু কমেনি, বরং আগের মতোই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। চারপাশ পুরোপুরি নিকষ কালো অন্ধকারের আবরণে ঢাকা। সেই দুর্ভেদ্য নিশ্ছিদ্র গাঢ় অন্ধকারের প্রাচীর ভেদ করে যেন দৃষ্টি বেশি দূর যেতে পারে না। ঠাকুরমশাই পাশিংশ সিগারেটের প্যাকেটখানা তুলে নিয়ে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলেন বড় তৃপ্তির সহকারে। কিশোরী ছটফট করতে লাগলো গল্পের পরবর্তী অংশটুকু শোনার জন্য। আমিও মনে মনে বেশ আগ্রহের সাথে অপেক্ষা করলাম। ঠাকুরমশাইয়ের সিগারেট খাওয়া সমাপ্ত হলেই তিনি বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। রাত্রি ক্রমে গভীর হলে আমি পরাণবাবুর উদ্দেশ্যে বললাম, পরাণবাবু, রাতের খাওয়া দাওয়া সমাপ্ত হয়েছে, এবার বরং আমি একটিবার আপনাদের গ্রামের ওই মাঠের কাছ থেকে ঘুরে আসি। কবর খাকির বিষয়টা আমাকে একবার নিজের চোখেই দেখতে হবে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী না হলে আমি যে কিছুতেই উপায় খুঁজে পাবো না শেফালির অতৃপ্ত আত্মাকে মুক্ত দেবার জন্য। আমার এই প্রস্তাবে অত্যন্ত ঘাবড়ে গেলেন পরাণবাবু। তিনি একটা শুকনো ঢোক গিলে থমথমে গলায় বললেন, এ আপনি কি কথা বলছেন চক্রবর্তী মশাই? আমি তো আপনাকে সমস্তটাই বলেছি। সবকিছু শোনার পরেও, সবকিছু জেনেও আপনি এই গভীর রাতে ওই স্থানে যেতে চাইছেন? আপনি কি বুঝতে পারছেন না আপনার নেওয়া এই সিদ্ধান্ত ঠিক কতটা বিপজ্জনক হতে পারে? সবটাই বুঝতে পারছি, কিন্তু আমাকে যে যেতেই হবে। আমি যদি না যাই তাহলে আমি স্বচক্ষে দেখতে পাবো না কবর খাকের এই বিষয়টি। আপনি আমাকে নিয়ে দয়া করে চিন্তা করবেন না, কারণ আমার কিচ্ছুটি হবে না। মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর। তিনি আমাকে সকল বিপদের হাত থেকে রক্ষা করবেন। বিভিন্ন বিভীষিকার সাথে নিত্যদিন মোকাবিলা করাই হলো আমার কাজ। এই অভিজ্ঞতা আমার জীবনে প্রথমবার নয় অবশ্যই। পরাণবাবুকে বিদায় জানিয়ে আমি বেরিয়ে এলাম তাদের বাড়ি থেকে। বাইরে বেরিয়ে আসা মাত্রই একদল কনকনে শীতল বাতাস দানবের মতো ঝাঁপিয়ে পড়লো আমার উপর। সেই বাতাসের শীতলতার মাত্রা এতটাই বেশি ছিল যে রীতিমতো আমার হাড়ে কাঁপুনি ধরল। আমি বরাবরের মতো এবারও মধু সুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ভালোভাবে গাত্রবন্ধন করে নিলাম। শক্তিশালী মন্ত্রের দ্বারা তারপর মন্থর গতিতে এগিয়ে যেতে লাগলাম সে পথেরই দিকে। চারপাশ পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত। আকাশের বুকে কাস্তের ফলার মতন এক ফালি বঙ্কিম চাঁদ উঠেছে একেবারে মধ্য গগনে। সেই চাঁদের স্বল্প মৃদু জোছনার আলোয় ভরে গিয়েছে ধরাতলের কিছু কিছু অংশ। অব্রের কণার মতন ছোট বড় নানান মাপের নক্ষত্র ঝিকমিক করছে কালো আকাশের বুকে। আমি যখন সেই পরিত্যক্ত মাঠের ধারে কিছুটা তফাতে এসে দাঁড়ালাম, তখন চারপাশ জুড়ে কেমন যেন একটা কুয়াশার মায়াবী স্তর নেমে এসেছে মহাশূন্য হতে। বিশাল বড় বড় মহিরুহের দল যেন অজানা কোনো ভয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে। স্বচক্ষে আমি এরপর যা দেখলাম তা সত্যি বিশ্বাস করা যে কোনো মানুষের পক্ষে বড় কঠিন ব্যাপার। কিশোরী জিজ্ঞাসা করল, কি দেখলেন ঠাকুরমশাই সেই মাঠের মধ্যে অমন গভীর রাতে? দেখলাম মাঠের মধ্যে থাকা শেফালির কবরস্থান থেকে আপনা হতেই মাটি সরে যাচ্ছে, আর সেই কবরের ভেতর থেকে বেরিয়ে আসছে সম্পূর্ণ উলঙ্গিনী এক লগ্ন রমণী, যার শরীরে প্রাণ নেই অথচ সে জীবিত। শেফালি বর্তমানে এখন কেবলই এক জীবন্ত লাশ ছাড়া কিছুই নয়। ওহ, কি বিভৎস উগ্রতার সেই রূপ! আমি নিশ্চিত সেই রাতে আমার জায়গায় যদি অন্য যে কোনো সাধারণ মানুষ থাকতো তাহলে সে ওখানেই
অচৈতন্য হয়ে লুটিয়ে পড়তো। সেই উলঙ্গিনী রমণীর মাথা লম্বা লম্বা সোনালি চুলগুলো যেন এক একটি বিষাক্ত কেউটে সাপের বাচ্চা ফনা তুলে বিষ দাঁত বের করে সেগুলো বুঝি ছবল দিতে উদ্যত হয়েছে। পিশাচিনী দুই চোখ টকটকে গাঢ় লাল, তার গায়ের রং এখন পুরোপুরি কুচকুচে কালো। মুখমণ্ডলের বাইরে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ সাদা সদন্ত। সূচের তীক্ষ্ণ ফলার মতো সেই দাঁত ঝকঝক করছে চাঁদের মৃদু রূপলি আলোয়। তার সমগ্র শরীর রক্তাক্ত, ক্ষত বিক্ষত, তবে যে জিনিসটা দেখলে সবচেয়ে বেশি ভয় হৃদয় কেঁপে ওঠে তা হলো তার দুই হাতের ধারালো বাজ পাখির মতো বাঁকানো নখ। সেই নখ যে কোনো মানুষের মুহূর্তের মধ্যেই প্রাণ নিতে সক্ষম। আমার নাক মুখে একটা উৎকট বিশ্রী মাংস পচা গন্ধ এসে যেন চেপে ধরল। সেই গন্ধের বারবারন্ত এতটাই বেশি যে আমার শ্বাস নিতেও যেন বড়ই কষ্ট হলো। আমি দেখলাম সেই পিশাচিনী বাতাসের মধ্যে থেকে লম্বা লম্বা ঘ্রাণ নিচ্ছে। ইতিমধ্যে সে বুঝতে পেরে গিয়েছে আমার অস্তিত্ব। মানুষের গন্ধ তার নাসা রন্ধ্রে প্রবেশ করেছে। খলখল করে বিকট শব্দে হাসতে হাসতে সে ক্রমশ এগিয়ে এলো আমারই দিকে। আমি প্রস্তুত হলাম। চরম বিপদের আশঙ্কায় আমার বুকের মধ্যে তীব্রভাবে বিপদ ঘণ্টাও বেজে উঠল। আমি আমার গলার মধ্যে থেকে রুদ্রাক্ষের মালাখানি খুলে ডান হাতে তালুতে শক্তভাবে জড়িয়ে ধরে দেবী মন্ত্র পাঠ করলাম উচ্চ কণ্ঠে। ওম কালী কালী মহাকালী কালীকে বাভারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে। এই মন্ত্র পড়ে আমি আমার হাতে তালুতে মুঠো করে থাকা পঞ্চমুখী রুদ্রাক্ষের মালাটি সজোরে চেপে ধরলাম সেই পিশাচিনীর একেবারে মধ্য ললাটে। আর সাথে সাথেই বিকট ভাবে গগন বিদারী চিৎকার করে উঠল সে। তার সে বিকট চিৎকারে সমস্ত আকাশ বাতাস পাতাল যেন থর থর করে কেঁপে উঠল। আমার হাতে ধরা রুদ্রাক্ষের সেই মালা থেকে এক অতীব তীব্র সাদা আলো রশ্মি ঠিকরে বের হয়ে তার শরীরের সর্ব অঙ্গে মিশিয়ে যেন ভয়ানক এক দহন জ্বালা ছড়াতে আরম্ভ করলো। বেশ কিছুটা সময়ের পর কোন রকমে আমার হাত থেকে সে নিজেকে ছাড়িয়ে দৌড়ে রাতের অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমি বিলক্ষণ বুঝতে পারলাম সে যে পরিমাণ দহন যন্ত্রণা সহ্য করেছে তাতে আর কোনোভাবেই আজ রাতে কোনো মানব শিকারের উদ্দেশ্যে বাইরে ঘোরাঘুরি করবে না। কাল দিনের বেলা যা ব্যবস্থা করার তা আমি করব। আমি এবার সেই স্থান ছেড়ে এলাম পরাণ বাবুর গৃহে। দেখলাম তিনি তখনও সম্পূর্ণ বিনিদ্র অবস্থায় ভারী অস্থির ভাবে দ্রুত পায়ে পায়চারি করছিলেন। আমাকে দেখে মুখের মধ্যে যেন খানিকটা বল পেলেন তিনি। কপালের ঘাম মুছে পরাণ বাবু আমার দিকে এক প্রকার দৌড়ে সেই বললেন, চক্রবর্তী মশাই, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন তো? যাক, আপনাকে দেখে বুকের মধ্যে একটা অদ্ভুত ভারী পাথরের বোঝা যেন নেমে গেল। আপনি কেবলমাত্র আমার আহ্বানে আমার চিঠি পেয়ে এখানে এসেছেন আমাদের সাহায্য করতে। আপনার যদি কোনো একটা ভালো মন্দ বিপদ ঘটে যায় তাহলে আমি আর সমাজে মুখ দেখাতে পারতাম না কিছুতেই। আমি তো আপনাকে আগেই বলেছিলাম পরাণ বাবু যে আমাকে নিয়ে অযথা চিন্তা করবেন না। আপনি এত চিন্তিত হয়ে পড়বেন না। তাতে শারীরিক উত্তেজনা এবং স্নায়বিক চাপ আপনার শরীরের জন্য একেবারেই প্রযোজ্য নয়। আমার কথা ছাড়ুন, আপনি বলুন, সেখানে গিয়ে কি কবর খাকির দেখা পেলেন আপনি? হ্যাঁ পরাণ বাবু, আমি শুধুমাত্র যে কবর খাকিকে সচক্ষে দেখেছি তাই নয়, নিজেকে তার হাত থেকে রক্ষাও করেছি বটে। সে আমার উপস্থিতি টের পেয়ে গিয়েছিল এবং আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার অত্যন্তই নিকটে এসে উপস্থিত হয়েছিল। কিন্তু আমি আমার গলার এই রুদ্রাক্ষের মালা দিয়ে তাকে আজকের মতো আটকে দিয়েছি। তবে এটুকু বিলক্ষণ বুঝতে পেরেছি যে শেফালির মৃতদেহটা বড় কষ্টে রয়েছে। তার দেহের অভ্যন্তরের মধ্যে যে পিশাচিনীকে জাগিয়ে তোলা হয়েছে তা যেমন মানব জাতির জন্য ক্ষতিকারক হয়ে উঠেছে, ঠিক তেমনি
একইভাবে শেফালির নশ্বর দেহটাকেও সে কিছুতেই মুক্তি দিতে চাইছে না। আমাকে এর একটা বিহিত করতেই হবে, তবেই শেফালির আত্মা শান্তি পাবে চিরতরের জন্য। আজ থেকে বহুদিন আগে শেফালি মারা গিয়েছে। তার দেহটা প্রকৃতির নিয়মের মধ্যে এতদিন মাটির সাথে মিশে যাওয়ারই কথা, অথচ শেফালির দেহের ভেতর পিশাচ শক্তি বাসা বেঁধে থাকার কারণে তার দেহে সামান্য পছন্দ ধরলেও এখনো সেই দেহ সম্পূর্ণ অক্ষতই রয়েছে। ঠাকুরমশাই একটু চুপ হতে না হতেই কিশোরী টান টান উত্তেজনাপূর্ণ গলায় জিজ্ঞেস করল, এরপর আপনি কি করলেন ঠাকুরমশাই? কিভাবে শেফালির মৃতদেহ থেকে এই সাংঘাতিক পিশাচিনী ধ্বংস করলেন? পরের দিন সূর্যের আলো ফোটার সাথে সাথেই আমি পার্শ্ববর্তী পুষ্করিণীর স্বচ্ছ শীতল জল থেকে স্নান সেরে সূর্য প্রণাম করে মনে মনে মধুসুন্দরী দেবী এবং আমার আরাধ্য দেবতা স্বয়ং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি বিলাসপুর গ্রামের ঠিক বাইরে যে প্রধান রাস্তা সংলগ্ন বিশাল মাঠটি বর্তমানে কবর খাকির আশ্রয়স্থল হয়ে উঠেছে, সেই মাঠের মধ্যে এক তন্ত্রক্রিয়া এবং মাঙ্গলিক পূজার কাজে বসলাম। একের পর এক বিভিন্ন দেবতার পূজা করা হলো। গোটা বিলাসপুর গ্রামের মানুষ ধীরে ধীরে সেখানে এসে জমা হতে লাগলো। জায়গাটা লোকে লোকারণ্য হয়ে উঠল। বেলা যত এগিয়ে চলল ততই বিস্ময়ের সাথে তারা দেখতে লাগলো আমার যজ্ঞ পূজার বিভিন্ন প্রক্রিয়া। মুহুর মুহুর ঘণ্টা ধ্বনি এবং শঙ্খ ধ্বনিতে দিক বিদিক জুড়ে যেন মহা শুভ এক বার্তা ছড়িয়ে দিতে লাগলাম আমি। সমস্ত পূজার শেষে আরম্ভ হলো স্বয়ং ইন্দ্র দেবতার পুজো, কারণ আমি যে কাজ করতে চলেছিলাম তাতে ইন্দ্র দেবতার সাহায্যের বড়ই প্রয়োজন ছিল। ইন্দ্র দেবতার পুজো পাঠ সম্পন্ন করে আমি উঠে দাঁড়ালাম যজ্ঞবেদী ছেড়ে। তখন বিকাল প্রায় শেষ হব। চোখের ইশারায় সমস্ত মানুষদের সেই স্থান ছেড়ে বেশ অনেকটা তফাতে সরে যেতে বললাম। তারা আমার কথা অনুযায়ী কাজ করা মাত্রই আমি আমার ডান হস্ত ঊর্ধ্ব গগনের প্রতি বাড়িয়ে দিয়ে এক ইশারা করলাম, আর সেই ইশারার সাথে সাথে তৎক্ষণাৎ বিনা মেঘে ইন্দ্রদেবের লকলকে বজ্রের শিখা নেমে এলো ধরিত্রীর পানে। সোজাসুজি বজ্রপাত ঘটল কবর খাকির কবরের মধ্যে। মুহূর্তের ভগ্নাংশে চোখ ধাঁধানো সাদাটে উজ্জ্বল আলোয় দিক বিদিক যেন ঝলসে গেল, আর তারপর বিকট ভাবে সশব্দে বজ্রপাত ঘটল। চোখের পাতা খুলে তাকাতেই দেখলাম গোটা জায়গাটা দাউ দাউ করে জ্বলছে আগুনে। বজ্রপাতের আগুনে ঝলসে পুড়ে চিরতরের জন্য শেষ হয়ে গেল শেফালির ওই পিশাচ প্রাপ্ত প্রাণহীন অথচ জীবন্ত দেহটি। সেই মাঠের মধ্যে থেকে সমস্ত কালো ঘাস পুড়েও ছাই হয়ে গেল সাথে সাথে। আমি পরাণবাবুর উদ্দেশ্যে বললাম, পরাণবাবু, আর চিন্তার কোনো বিষয় নেই। আপনাদের গ্রামে যে ভয়ানক পিশাচিনী তথা কবর খাকির আগমন ঘটেছিল, বা বলা ভালো তাকে জাগিয়ে তোলা হয়েছিল, সে চিরকালের জন্য শেষ হয়ে গিয়েছে। তবে আপনাকেও কিন্তু আপনার দেওয়া কথা রাখতে হবে, যাতে আর্যভট্ট এবং শেফালির মতো এরকম ঘটনা ভবিষ্যতে কোনো কারুর সাথেই না ঘটে। এই বিষয়ে সর্বদা সদা লক্ষ্য রাখবেন। নিয়ম মানুষের মঙ্গলের জন্য হওয়া উচিত। যেখানে মানুষের অমঙ্গল হয়, মানুষের প্রাণ চলে যায়, সেখানে এই সমস্ত নিয়ম বাধা নিষেধ না থাকাই ভালো। এরপর আর কি, তোমরা তো জানোই যে কোনো জায়গায় প্রয়োজন ফুরিয়ে গেলে আমি আর সেখানে বেশি দিন থাকি না। পরাণ বাবুর আত্মীয়তায় বড় বাধ্য হয়ে সেই বিলাসপুর গ্রামে আমি একটি দিন কাটিয়েই তারপর আমি ফিরে এসেছিলাম আমার নিজের বাড়িতে। আজকের মতো গল্প তাহলে এই পর্যন্তই। পরে আবার অন্য কোনো একদিন অন্য আরেক কোনো ঘটনার কথা তোমাদের বলে শোনাবো না হয়। ঠিক আছে ঠাকুরমশাই, আজকের মতন গল্প যখন শেষ, এবার তাহলে আমাদের বিদায় দিন। আমরা বরং এই সময় গুটি গুটি পায়ে রওনা দিই। বৃষ্টির মাত্রা এখন কিছুটা হলেও কমেছে। দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ে ভালো। কি হে ভাইয়া কিশোরী, চলো এবার তাহলে ওঠা যাক। হ্যাঁ ভাই, চলো।
আচ্ছা বেশ, এসো তবে, আর সাবধানে যেও। রাস্তাঘাটের অবস্থা মোটেই ভালো নয়। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প কবর খাকি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।